হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষা নিকেতন। আজকের এই ভিডিওতে ক্লাস 6 বা ষষ্ঠ শ্রেণীর পাঠ্য বঙ্গ আমার জননী আমার এই কবিতাটি লাইন ধরে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। প্রখ্যাত নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় এই বঙ্গ আমার জননী আমার এই কবিতাটি রচনা করেছেন। অবশ্য এটি কোনো কবিতা নয়, এটি হলো একটি গান, কিন্তু আমরা কবিতা হিসাবেই এটিকে পাঠ করব। তা দ্বিজেন্দ্রলাল রায় তিনি ছিলেন বিংশ শতকের প্রথম দিকের একজন বিখ্যাত নাট্যকার। তার নাটকের মধ্যে আমরা স্বদেশ চেতনা, স্বদেশ ভাবনার উজ্জ্বল স্বাক্ষর দেখতে পাই। তিনি তার নাটকের মধ্যে প্রথম স্বদেশ চেতনাকে প্রবলভাবে উপস্থাপন করেছিলেন। সেই দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা বঙ্গ আমার জননী আমার কবিতাতেও স্বদেশ চেতনার প্রচার, স্বদেশ চেতনার প্রকাশ আমরা দেখতে পাই। এই কবিতার প্রথমেই বলা আছে, বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ। তিনি এই দেশকে, এই বঙ্গদেশকে জননী বলে সম্বোধন করেছেন। আমরা জননী কাকে বলি? মা। জননী শব্দের অর্থ হলো মা। মা আমাদের জন্ম দেন, আমাদের লালন করেন, পালন করেন। আমরা যখন ছোট থাকি তখন সেই মা আমাদের আহারের ব্যবস্থা করে দেন। আসলে সারা জীবন ধরে মায়ের ঋণ শোধ করা যায় না। ঠিক তেমনিভাবে কবি ডিএল রায় বা দ্বিজেন্দ্রলাল রায় তিনি এই জন্মভূমি, এই বঙ্গদেশকে জননী বলেছেন। অর্থাৎ বঙ্গদেশের প্রতি তাঁর যে ঋণ তিনি অস্বীকার করেননি এবং সেই ঋণ তিনি শোধ করতেও পারবেন না। তাই বলেছেন বঙ্গ আমার জননী আমার। একই সঙ্গে বলেছেন ধাত্রী আমার। ধাত্রী মানেও মা। যিনি ধরে থাকেন তিনিই ধাত্রী। তাই এখানে দেখতে পাচ্ছি যে বঙ্গদেশে আমরা জন্মেছি। এই বঙ্গদেশের জল, হাওয়া, মাটি এইসব গ্রহণ করে আমাদের বৃদ্ধি করেছে, আমরা বড় হয়েছি, আমরা মানুষ হয়েছি। তাই এই দেশকে তাই তিনি মা বলেছেন। কেন গো মাতোর শুষ্ক নয়ন, কেন গো মাতোর রুক্ষ কেশ। কবি অনেকটা অবাক হয়েছেন এবং একই সঙ্গে তার মনের বিতৃষ্ণা, কবি অনেকটা অবাক হয়েছেন। তিনি দেখেছেন যে মায়ের কেশ বেশ সব কিছু রুক্ষ। কেন? সেই প্রশ্নটি তিনি করেছেন। আসলে তিনি উত্তরটি জানেন। উত্তর জানা সত্ত্বেও সেই প্রশ্ন আমাদের মনের মধ্যে, অর্থাৎ পাঠকের মনের মধ্যে সুন্দরভাবে গেঁথে দেওয়ার জন্যই তিনি প্রশ্ন করেছেন। তিনি প্রশ্ন করেছেন, কেন গো মাতোর শুষ্ক নয়ন। মায়ের চোখ থেকে আর জল ঝরে না, সব জল শুকিয়ে গেছে। কেন মায়ের এই মলিন দশা? আসলে আমাদের মা ভারতবর্ষ তখন ইংরেজের অধীনে ছিল। ইংরেজের শাসনে ভারতবর্ষের উপর যে অত্যাচার হয়েছিল, ভারতবাসীদের উপর যে অত্যাচার হয়েছিল, সেই অত্যাচার বর্ণনার অতীত, সীমাহীন অত্যাচার। তা সেই অত্যাচারের বশেই ভারত মাতার এই লাঞ্ছনা, ভারত মাতার রুক্ষ কেশ। কেন গো মাতোর ধুলায় আসন, কেন গো মাতোর মলিন বেশ। মায়ের মলিন বেশ কেন এবং মা ধুলাতেই বা আসন পেতেছেন কেন? মায়ের এই মলিন বেশ এবং ধুলায় আসনের মূল যে সমস্যা হলো সেটি হলো ইংরেজ শাসন। সাম্রাজ্যবাদী ইংরেজ নিজেদের লোভ পূর্ণ করার জন্য ভারতকে শোষণ করেছে, শাসন করেছে, নিষ্পেষণ করেছে। তো ইংরেজ শাসনে ভারতের হতশ্রী করুণ দশা হয়ে পড়েছিল। আর সেজন্যই বলেছেন, কেন গো মাতোর ধুলায় আসন। কবির মনে হয়েছে ভারত মাতা, বঙ্গমাতা এখন ধুলায় রয়েছে। মায়ের বেশভূষা অত্যন্ত মলিন। অর্থাৎ ভারতবর্ষের এই হীন হতশ্রী দশা এর কারণ হচ্ছে ভারতের পরাধীনতা। সাম্রাজ্যবাদী ইংরেজরা ভারতকে এরকম মলিন বেশভূষার গ্রহণ করতে বাধ্য করেছে। ৩০ কোটি সন্তান যার, ডাকে উচ্চে আমার দেশ। ভারত মাতার ৩০ কোটি সন্তান রয়েছে নয়, সেই সময় ছিল। ভারত মাতার সন্তানের সংখ্যা এখন আরও অনেক বেড়ে গেছে। এখন তো প্রায় ১২০ কোটির থেকেও ভারতের জনগণ বা জনসংখ্যা হয়েছে।
তা সেই সময় বলা হচ্ছে 30 কোটি সন্তান রয়েছে ভারত মাতার। তা 30 কোটি সন্তান থাকা সত্ত্বেও ভারত মাতার এই হীন দশা, এটা মেনে নেওয়া যায় না। কবিও মানতে পারেননি, তাই তো প্রশ্ন করেছেন যে আমরা তোমার সন্তান, এবং একজন সন্তান নয়, 30 কোটি সন্তান রয়েছে তোমার, তা সত্ত্বেও তোমার এই হীন দশা, এই মলিন বেশ, এই ধুলায় আসন, এটা মানা যায় না। পরের প্যারাতে বলেছেন, উদিল যেখানে বুদ্ধ আত্মা, মুক্ত করিতে মোক্ষ দ্বার, আজিও জুড়িয়া অর্ধ জগৎ, ভক্তি প্রণত চরণে যাঁর। তিনি গৌতম বুদ্ধের কথা বলেছেন, যে গৌতম বুদ্ধের বাণী সারা পৃথিবীতে বন্দিত হয়েছে, যে গৌতম বুদ্ধের অহিংসার বাণী, সত্যের পথ সারা পৃথিবীর মানুষ সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছেন, সেই গৌতম বুদ্ধের মা তুমি। তিনি পৃথিবীর মানুষকে নির্বাণ বা মোক্ষ কীভাবে অর্জন করতে হয়, কীভাবে লাভ করতে হয়, সেই পথ দেখিয়েছেন। তোমার সন্তান তাই কোনো সাধারণ সন্তান নয়, তোমার সন্তান পৃথিবীতে বিখ্যাত, পৃথিবীতে বন্দিত, পৃথিবীতে সম্মানিত। তাই যার সন্তান পৃথিবীতে বিখ্যাত, সেই মা কি করে ধুলায় আসন পাতে? এটা একেবারেই মাকে মানাচ্ছে না। তাই বলছেন, উদিল যেখানে বুদ্ধ আত্মা, মুক্ত করিতে মোক্ষদ্বার। মোক্ষদ্বার অর্থাৎ নির্বাণ লাভ। তিনিই পৃথিবীর মানুষকে শেখালেন কীভাবে জরা ব্যাধি থেকে মুক্ত হওয়া যায়, কীভাবে নির্বাণ পাওয়া যায়। আর পরের লাইনে কি বলছেন, যে আজিও জুড়িয়া অর্ধ জগৎ, ভক্তি প্রণত চরণে যাঁর। এই জগৎ তার পায়ে লুটিয়ে পড়ছে, গৌতম বুদ্ধের চরণে লুটিয়ে পড়ছে, তাকে সম্মান জানাচ্ছেন, তাকে গ্রহণ করছেন। অশোক যাহার কীর্তি ছাইল, গান্ধার হতে জলধি শেষ। আরেকজন ঐতিহাসিক ব্যক্তিত্বের নাম আসছে, তিনি হচ্ছেন অশোক। তিনি মৌর্য সাম্রাজ্যের অধিপতি ছিলেন। তিনি একটা যুদ্ধ করেছিলেন, কলিঙ্গ যুদ্ধ। সেই কলিঙ্গ যুদ্ধে তিনি রক্তপাত, মৃত্যু, হানাহানি এইসব দেখে, মানুষের চোখের জল দেখে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি অহিংসার পথ গ্রহণ করবেন। তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন, বৌদ্ধ ধর্মে তিনি শান্তি পেয়েছিলেন, এবং তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এবং সারা দেশে এই কথা প্রচার করেছিলেন যে তার রাজ্যে সমস্ত রকমের জীব হত্যা নিষিদ্ধ, তিনি যুদ্ধ আর করেননি। সেই অশোক বৌদ্ধ ধর্মকে সারা বিশ্বের কাছে প্রেরণ করেছিলেন, পাঠিয়েছিলেন। নিজের উদ্যোগে তিনি তার পুত্র, কন্যা, মন্ত্রী সকলকে বিদেশে পাঠিয়েছিলেন শুধুমাত্র বৌদ্ধ ধর্মকে প্রচার করার জন্য। তার মনে হয়েছিল সারা পৃথিবীর মানুষের গৌতম বুদ্ধের মতাদর্শের সঙ্গে পরিচিত হওয়া প্রয়োজন। মূলত তার উদ্যোগেই বৌদ্ধ ধর্ম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তাই বলছেন, অশোক যাহার কীর্তি ছাইল, গান্ধার হতে জলধি শেষ। গান্ধার বলতে সেই সময়ের আফগানিস্তানকে বলা হচ্ছে, অর্থাৎ ভারতের দুটো সীমানার কথা উল্লেখ করা হয়েছে, একদিকে গান্ধার, একদিকে জলধি শেষ অর্থাৎ শ্রীলঙ্কা। তা সমস্ত জায়গায় বৌদ্ধ ধর্মকে প্রচার করার অন্যতম কাণ্ডারি ছিলেন মহামতি অশোক। সেই অশোক, সেই গৌতম বুদ্ধ যার সন্তান, সেই মা কীভাবে এবং কেনই বা এই মলিন দশা তিনি গ্রহণ করেছেন। বলছেন, তুই কিনা মাগো তাদের জননী, তুই কিনা মাগো তাদের দেশ। কবি খুবই অবাক হয়েছেন, যে মায়ের সন্তানরা জগৎ বিখ্যাত, কবি বিশ্বাস করতে পারছেন না এই মলিন দশা সেই মায়ের। অর্থাৎ বিশ্বাস করতে পারছেন না, এটা যেমন সত্য, তেমনি এটা মানতেও পারছেন না। তিনি প্রতিবাদ করছেন, প্রশ্ন করার ভঙ্গিতে তিনি আসলে এর প্রতিবাদ করছেন, তিনি এর প্রতিকার চাইছেন। একদা যাহার বিজয় সেনানী, হেলায় লঙ্কা করিল জয়। একদা যাহার অর্ণব পোত, ভ্রমিল ভারত সাগরময়। কি বলছেন? এখানে বলছেন যে বিজয় সিংহের কথা। বিজয় সিংহ তিনি একজন বাঙালি ছিলেন। তিনি আমাদের হুগলি জেলার এক জমিদারের সন্তান ছিলেন। তিনি ব্যবসার সূত্রে বিভিন্ন দেশ ঘুরে বেড়াতেন। তিনি শ্রীলঙ্কার সঙ্গেও বাণিজ্যে রত হয়েছিলেন। তিনি শ্রীলঙ্কায় বাণিজ্য করতে গিয়েছিলেন, এবং শুধু বাণিজ্যই করেননি, তিনি শ্রীলঙ্কায় এমন প্রতিপত্তি অর্জন করেছিলেন যে তার নাম অনুসারে
শ্রীলঙ্কার রাজধানী সিংহল এই রাজধানীর নামকরণ হয়েছে। বিজয় সিংহ, তাই থেকে সিংহল। তা আমাদের সন্তান শুধু ঘরে বসে থাকে না, আমাদের সন্তান জগতে বন্দিত হয়, আমাদের সন্তান সারা পৃথিবীর কাছে সম্মান পায়। ভারত মাতার সন্তান বা বঙ্গমাতার সন্তান তারা ভীরু নয়, কাপুরুষ নয়। তারা বহির্বিশ্বে নিজেদের আধিপত্য, নিজেদের অস্তিত্ব প্রতিষ্ঠা করতে পেরেছে। একদা যাহার অর্ণব পোত, ভ্রমিল ভারত সাগরময়। অর্ণব পোত এই কথার অর্থ হচ্ছে বাণিজ্য নৌকা, বাণিজ্য তরী। তা আগেই বললাম যে বিজয় সিংহ বাণিজ্য করতে শ্রীলঙ্কা গিয়েছিলেন এবং ভারত মহাসাগর অতিক্রম করে গিয়েছিলেন। সেই জন্য বলছেন অর্ণব পোত, বিজয় সিংহের অর্ণব পোত ভারত মহাসাগরে ভ্রমণ করে। অর্থাৎ বাঙালি ঘরে বসে থাকার জাতি নয়, বাঙালি বাণিজ্য করতেও পারে। সন্তান যার তিব্বত চীন জাপানে গঠিল উপনিবেশ, তার কিনা এই ধুলায় আসন, তার কিনা এই ছিন্ন বেশ। ওই বলছেন আমাদের ছেলেরা, আমাদের এই ভারত মাতার, বঙ্গমাতার সন্তানরা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, সেখানে উপনিবেশ গড়েছে। নিজের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে বিভিন্ন দেশকে জয় করেছে, কলোনি বা উপনিবেশ তৈরি করেছে। তিব্বত চীন জাপান সমস্ত দেশেই ভারতীয়রা উপনিবেশ গড়তে বা নিজেদের ছড়িয়ে দিতে সমর্থ হয়েছিল। তা ভারত মাতার সন্তানরা, বঙ্গমাতার সন্তানরা ভীরু কাপুরুষ নয়। তারা বারবার সারা পৃথিবীতে নিজেদের মহত্ব, নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। এ হলো অতীত ইতিহাসের কথা। কিন্তু বর্তমানে কি দেখেছেন যে বঙ্গমাতা লাঞ্ছিত, বঙ্গমাতা ধুলায় রয়েছে, বঙ্গমাতার কেশ বেশ রুক্ষ। তা কবি সেই প্রাচীন ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে বর্তমানে জাতীয়তাবাদকে উস্কে দিতে চেয়েছেন। তিনি জানতেন এই জাতীয়তাবোধের জাগরণ না হলে বঙ্গমাতা চিরদিনই এইরকম হতশ্রী দশাতেই অবস্থান করবে। বঙ্গমাতাকে উদ্ধার করতে হলে, ইংরেজের শাসন থেকে মুক্ত করতে হলে আমাদের বিপ্লব করতে হবে, আমাদের জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হতে হবে। সেই কাজটাই তিনি করেছেন। আবারও বলেছেন উঠিল যেখানে মুরজ মন্ত্রে, নিমাই কণ্ঠে মধুর তান। নিমাই অর্থাৎ শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেবের প্রেম ভক্তির ধারায় সমগ্র ভারতবর্ষ পরিস্নাত হয়েছে। শুধু ভারত কেন, বর্তমান সময়ে পৃথিবীর অনেক দেশে কৃষ্ণ প্রেমের বন্যা বইছে। তা কৃষ্ণ প্রেমের বন্যা যিনি সূচনা করেছিলেন, কৃষ্ণ প্রেমকে মানুষের দরবারে, মানুষের কাছে যিনি নিয়ে গিয়েছিলেন বা হাজির করিয়েছিলেন, তিনি হলেন আমাদের ঘরের ছেলে নিমাই বা শ্রী চৈতন্যদেব। তাকে আমরা বলি যুগাবতার, তাকে আমরা বলি মহাপুরুষ। সেই দেবকল্প মানুষটিকে কবি এখানে উল্লেখ করেছেন। তাই বলছেন উঠিল যেখানে মুরজ মন্ত্রে, নিমাই কণ্ঠে মধুর তান। কিসের তান বা কিসের সুর উঠেছে? কৃষ্ণ প্রেমের সুর, মানবতার সুর। ন্যায়ের বিধান দিল রঘুমণি, চণ্ডীদাস যেথা গাহিল গান। রঘুমণি পণ্ডিতের কথা রয়েছে। বাঙালি যে জ্ঞানে, বিজ্ঞানে, চিন্তাধারায় শুধু ভারত বিখ্যাত নয়, জগৎ বিখ্যাত ছিল, রঘুমণি পণ্ডিতের কথা উল্লেখ করে সেটাই প্রমাণ দিতে চেয়েছেন। রঘুমণি পণ্ডিত হলেন তৎকালীন বা সেই সময়ের অন্যতম বিখ্যাত একজন পণ্ডিত, যিনি ন্যায়শাস্ত্র অধ্যয়ন করেছিলেন এবং ন্যায়শাস্ত্রে পণ্ডিত ছিলেন। তাই বলেছেন ন্যায়ের বিধান দিল রঘুমণি। রঘুমণি পণ্ডিত ন্যায়ের যে বিধান দিয়েছেন, সেই বিধান আজও অখণ্ড, আজও সেই বিধান অখণ্ডভাবেই প্রচলিত রয়েছে। সেই বিধান ভুল ছিল না। অর্থাৎ বাঙালি সব পারে। বাঙালি পাণ্ডিত্যে, শৌর্যে, বীর্যে, বাণিজ্যে সব কিছুতেই বাঙালি জগৎ বিখ্যাত ছিল। কিন্তু বর্তমান সময়ে বাঙালির হতশ্রী দশা। তাই বাঙালিকে আবার পূর্বতন গৌরব অর্জন করতে হবে, লড়াই করতে হবে। তাই জাতীয়তাবোধের জাগরণ অত্যন্ত প্রয়োজন, আর সেই কাজটিই করেছেন। চণ্ডীদাস যেটা গাহিল গান। চণ্ডীদাস কে ছিলেন? চণ্ডীদাস ছিলেন মধ্যযুগের বা চৈতন্য পূর্ববর্তী সময়ের একজন বৈষ্ণব পদকর্তা। মধ্যযুগের শ্রেষ্ঠ কবি ছিলেন চণ্ডীদাস, তিনিও বাঙালি ছিলেন। যুদ্ধ করিল প্রতাপাদিত্য,
তুই তো মা সেই ধন্য দেশ। প্রতাপাদিত্য বাংলার 12 ভূঁইয়া বা 12 জমিদারের মধ্যে একজন, যিনি সেই সময়ে মুঘল সম্রাটকে পর্যন্ত অবহেলা করেছিলেন। মুঘল সম্রাটের শাসন মানতে চাননি বাংলার 12 জন জমিদার। সেই 12 জনের মধ্যে একজন হলেন প্রতাপাদিত্য। তা বাঙালি বীরত্বে পিছিয়ে নেই, বীরত্বেও বাঙালি শ্রেষ্ঠ। ধন্য আমরা যদি এ শিরায় থাকে তাদের রক্তলেশ। সেই পূর্বপুরুষের রক্ত আমাদের শরীরেও বইছে, তাই আমরা ধন্য। আর তাই আমাদের কি করতে হবে? জাতীয়তাবোধকে পুনঃ প্রতিষ্ঠা করতে হবে। জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে বঙ্গমাতার দুঃখ মোচন করতে হবে। তবেই তাদের রক্ত, পূর্বপুরুষের রক্ত আমাদের শরীরে বইছে সেটা প্রমাণ করতে পারব। পূর্বপুরুষের রক্ত আমাদের শরীরে রয়েছে বলে আমরা চিরদিন ভীরু কাপুরুষ হয়ে বসে থাকব না। আমরাও পারি পূর্বপুরুষের মতোই অসামান্য কর্ম করতে, গৌরবের কর্ম করতে। কবি উৎসাহ দিয়েছেন সকলকে। পরে প্রায় বলেছেন, যদিও মাতোর দিব্য আলোকে ঘিরে আছে আজ আঁধার ঘোর, কেটে যাবে মেঘ নবীন গরিমা, ভাতিবে আবার ললাটে তোর। যদিও ভারতবর্ষ আজকে পরাধীন, ইংরেজের কাছে লাঞ্ছিত, অপমানিত, কবি বিশ্বাস করেন এই অপমানের মেঘ একদিন দূর হয়ে যাবে, ভারত একদিন স্বাধীন হবে। সেই স্বাধীনতার স্বপ্ন, সেই স্বাধীনতার স্বপ্নের বীজ এই কবিতায় তিনি বপন করেছেন। ভারতবর্ষের উজ্জ্বল মহিমা পরাধীনতার গভীর মেঘে আচ্ছন্ন হয়ে গেছে, তাই ভারতকে আর চিনতে পারা যায় না। কিন্তু এই মেঘ দূর হলে, মেঘ সরে গেলে আকাশে যেভাবে সূর্যকে দেখতে পাওয়া যায়, ঠিক একইভাবে পরাধীনতার মেঘ আমরা যদি সরিয়ে দিতে পারি, ভারতের উজ্জ্বল গরিমা, ভারতের উজ্জ্বল মহত্ব, সুনাম আবার প্রকাশ পাবে। আমরা ঘুচাবো মাতোর দৈন্য, মানুষ আমরা নহি তো মেষ। কবি প্রত্যয় সহকারে বলেছেন যে আমরা মানুষ, আমরা মেষ নই। একইভাবে এই পরাধীনতাকে বরণ করে নিয়ে, পরাধীনতাকে মেনে নিয়ে আমাদের জীবন কাটাবো না। আমরা মানুষ, তাই আমরা প্রতিবাদ করব। প্রতিবাদে সোচ্চার হয়ে সাম্রাজ্যবাদী ইংরেজ সরকারকে, সাম্রাজ্যবাদী ইংরেজ শক্তিকে ভারতবর্ষের মাটি থেকে আমরা উৎখাত করব। দেবী আমার, সাধনা আমার, স্বর্গ আমার, আমার দেশ। তিনি ভারত মাতাকে, জন্মভূমিকে দেবী বলে, সাধনা বলে, স্বর্গ বলে এবং আমার দেশ বলে সম্বোধন করেছেন। তিনি দেশের প্রতি তার আন্তরিক ভক্তি শ্রদ্ধা নিবেদন করেছেন এভাবেই। তিনি দেশের মানুষকে উদ্বোধিত করতে চেয়েছেন শুভ্র এবং সুন্দর জাতীয়তাবোধে। যে জাতীয়তাবোধের জাগরণ সম্পূর্ণ হলে, যে জাতীয়তাবোধে জাগ্রত হয়ে আমরা এই দেশকে উদ্ধার করতে এগিয়ে যাব, আমরা বিপ্লবের পথে এগিয়ে যাব। তা ভারতের স্বাধীনতা বিপ্লবের অব্যবহিত পূর্ববর্তী সময়ে এই কবিতা লেখা হয়েছিল। তখন বঙ্গভঙ্গের উত্তাল ঢেউ বাংলাকে ছুঁয়েছিল, বঙ্গভঙ্গের উত্তাল আন্দোলনে উদ্বোধিত হয়েছিল বাঙালি। তা সেই সময়ই এই কবিতা লেখা। তো এই কবিতায় জাতীয়তাবোধ জাগরণের পাশাপাশি ভারতের উজ্জ্বল অতীত, উজ্জ্বল ইতিহাসের কথা কবি খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন। কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ, ৩০ কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। মা, তোমার কিসের দৈন্য, কিসের দুঃখ, কিসেরই বা লজ্জা? তোমার 30 কোটি সন্তান রয়েছে, তারা সকলে তোমার নামে জয়ধ্বনি দিচ্ছে, তারা সকলে বলছে এই দেশকে আমরা উদ্ধার করব, এই দেশের পরাধীনতার গ্লানি আমরা দূর করব। তাই তোমার লজ্জা নেই, ভয় নেই। আমরা মানুষ, আমরা নিশ্চিতভাবে আমাদের এই সংগ্রামকে, আমাদের এই স্বাধীনতার জন্য লড়াইকে সাফল্যমণ্ডিত করে তুলব। তুমি নিশ্চিন্তে থাকো, আমরা পারবো। উই শ্যাল ওভারকাম, উই মাস্ট ওভারকাম। তা একই সঙ্গে অতীতের কথা, অতীত ভারতের উজ্জ্বল দিনগুলোকে এই কবিতায় উপস্থাপন করে জাতীয়তাবোধের জাগরণের কাজটি করেছেন কবি দ্বিজেন্দ্রলাল রায়। এই হলো বঙ্গ আমার জননী আমার, এই কবিতার ছোট্ট একটি আলোচনা। তো স্টুডেন্টস, কেমন লাগলো আজকের এই আলোচনা কমেন্ট করে জানাও। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটিও আমাকে কমেন্টে লিখে জানাও। আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি কমেন্টে উত্তর দেওয়ার।
আর এর পরবর্তী ভিডিওগুলোতে আমি এই কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। সেই প্রশ্ন উত্তরের ভিডিও তার নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকবে।